আবারও চলে এলাম মানালি ট্যুর ব্লগের পঞ্চম এবং শেষ পর্ব নিয়ে। যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের মানালিতে শেষ দিন। সন্ধ্যা 6টাতেই আমাদের বাস রয়েছে দিল্লির উদ্দেশ্যে, তাই আজ আমাদের হাতে সময় তুলনামূলক কম। শেষ দিন হিসেবে আমাদের প্ল্যান মানালির লোকাল সাইট সিইং করা। আমরা শুরুতেই যাচ্ছি ওল্ড মানালির দিকে। ওল্ড মানালি এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। ওল্ড মানালি নতুন মানালির চেয়ে তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ। এদিনও আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়ি। ওল্ড মানালিতে আমাদের প্রথম গন্তব্য ক্লাব হাউস। দূরত্ব কম হওয়াতে অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই মানালির ক্লাব হাউসে। হিমাচল ট্যুরিজম ডিপার্টমেন্টের দ্বারা এটি পরিচালিত হয়। ক্লাব হাউসের ভিতরে রয়েছে বিভিন্ন ইনডোর অ্যাক্টিভিটিস করার সুবিধা, যার মধ্যে রয়েছে বিলিয়ার্ড, ক্যারাম, টেবিল টেনিস সহ আরও কিছু ইনডোর গেমস। এছাড়াও এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট। এই জায়গাটিতেই আমরা কিছুক্ষণ ঘুরে দেখি। এছাড়াও এখানে রয়েছে হস্তশিল্পের কিছু ছোট ছোট দোকান, যেখানে আপনি স্থানীয় কিছু জামাকাপড় এবং অন্যান্য জিনিস পেয়ে যাবেন। ক্লাব হাউসের বাইরেও ছিল আরও কিছু দোকান এবং এখানে ছিল কিছু আউটডোর অ্যাক্টিভিটিসের ব্যবস্থা, যেগুলো ছিল রোপওয়ে, বোট, রিভার ক্রসিং, জিপ লাইনিং সহ কয়েকটি অ্যাক্টিভিটি। বাইরে থাকা দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন হস্তশিল্পের জিনিস, সুভেনির সহ আরও কিছু ট্রেডিশনাল জিনিস। ক্লাব হাউস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল হিড়িম্বা দেবী টেম্পল, যা কাছেই অবস্থিত ছিল। রাজা বাহাদুর সিং 1553 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই হিড়িম্বা দেবী ছিলেন মহাভারতের ভীমের স্ত্রী। মন্দিরটি পাহাড়ের একটু উপরে অবস্থিত, তবে এখানে যাওয়ার জন্য বাঁধানো সিঁড়ি রয়েছে। আমরা যেদিন যাচ্ছি সেদিন পূজা থাকার কারণে মন্দিরে ছিল অনেক বড় লাইন। প্যাগোডা স্টাইলে নির্মিত এই মন্দিরটি মূলত কাঠ দিয়ে তৈরি, যা 24 মিটার উচ্চতার এবং 3টি চালার সমন্বয়ে গঠিত। মন্দিরটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে পাইন এবং দেবদারু গাছের বন। এই গাছের নিচেই স্থানীয় বিক্রেতারা বিভিন্ন পণ্যের পোশাক সাজিয়ে বসেছে। অনেকেই আবার স্থানীয় পোশাক ভাড়া দিচ্ছিলেন, যেগুলো পরে বাইরে থেকে আসা দর্শনার্থীরা ছবি নিচ্ছিলেন। কালারফুল ট্রেডিশনাল পোশাকের সমারোহে আশেপাশের পরিবেশ অনেকটাই উৎসবমুখর মনে হচ্ছিল। কি বিক্রি করতেছ? ফুল নিবেন স্যার, নিবেন সেখানের ফুল নিবেন স্যার, ম্যাডামের জন্য নিবেন সামনের পহেলা বৈশাখ আইতাছে, ম্যাডামের জন্য ফুল নিবেন। তুমি চলে যাও, হেঁটে চলে যাও। আরে কিনবো না, যাও তো। এখানেই শীতল পরিবেশে আমরা বেশ কিছুটা সময় কাটাই। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বনবিহার ন্যাশনাল পার্ক, যা মানালির মল রোডের পাশেই অবস্থিত। শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভেদে 20 থেকে 50 রুপি এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে হয়। পার্কের মধ্যে দিয়ে হাঁটার জন্য রয়েছে এরকম সুন্দর ছোট ছোট রাস্তা। পুরো জায়গাটিকেই ঘিরে রয়েছে দেবদারু গাছ। এছাড়াও শিশুদের খেলার জন্য রয়েছে অনেকগুলো রাইড। বড়দের জন্য রয়েছে বসার ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে একটি ছোট পুকুর, যেখানে আপনি বোট রাইড করতে পারবেন। এখানে পার্কের শীতল পরিবেশে আমরা বেশ অনেকটা সময় কাটাই এবং তারপর আমরা বেরিয়ে পড়ি। লাফিং নামের এই ট্রেডিশনাল খাবারটি আমরা বেশ কয়েকদিন ধরেই খাবার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিদিনই দেরি হয়ে যাওয়াতে খাবারটি পাওয়া যাচ্ছিল না। আজ আমরা সময় মতো চলে আসি এবং এই খাবারটি টেস্ট করে দেখি। এর পরপরই আমরা চলে আসি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখার জন্য, যার অবস্থান মল রোড থেকে কাছেই। এই বৌদ্ধ মন্দিরটি ট্রেডিশনাল টিবেটিয়ান স্টাইলের আর্কিটেকচারে তৈরি। সামনের দিকের একটি গেট থাকলেও এটিতে প্রবেশ করতে হয় পিছনের সাইডের এই গেট দিয়ে ঢুকতেই দেখা মিলবে এই মনেস্ট্রির। নিচে সলিড বেস দিয়ে তৈরি হলেও উপরের পুরোটা অংশই কাঠ দিয়ে তৈরি। অন্যান্য বুদ্ধিস্ট মনেস্ট্রির মতো এই মনেস্ট্রিরও বাইরের দিকটি উজ্জ্বল হলুদ রঙে আবৃত।
এই মন্দিরটির পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি ছোট ছোট মন্দির এবং রয়েছে একটি থাকার জায়গা, যেখানে পর্যটকরাও রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। মন্দিরের ভিতরে আপনি স্যান্ডেল সহ ঢুকতে পারবেন না, তবে বাইরেই স্যান্ডেল রাখার জন্য ব্যবস্থা রয়েছে। মেইন মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে এই সকল প্রেয়ার হুইল। প্রার্থনায় আসা ভক্তরা ঘড়ির কাঁটার দিকে এই মন্দিরটিকে প্রদক্ষিণ করে থাকে এবং একই সাথে এই প্রেয়ার হুইলসগুলোকে ঘুরিয়ে থাকে। এই মন্দিরটির ভিতরে রয়েছে দ্বিতল উচ্চতার বৌদ্ধ মূর্তি, যিনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। 1957 সালে এই মন্দিরটি প্রতিস্থাপন করা হয়। মন্দিরের চারপাশেই বসার জন্য রয়েছে অসংখ্য ব্যবস্থা। মন্দির দর্শন শেষ করতে করতে আমাদের প্রায় বিকেল 4টা বেজে যায়। যেহেতু দুপুরের খাবার খাওয়া হয়নি, তাই আমরা এখন একটু দেরি করে হলেও দুপুরের খাবারটি খেতে যাই। মল রোডের আশেপাশে বেশ কয়েকটি বাংলা খাবারের দোকান রয়েছে, কিন্তু আমরা এই কয়েকদিন যেহেতু বাংলা খাবার ট্রাই করিনি, আজকে আমরা চলে যাই এমনই একটি দোকানে যেটি বাংলা খাবার সার্ভ করে। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে যাই বাস স্ট্যান্ডে। বিকেল 6টায় ছিল আমাদের মানালি থেকে দিল্লির উদ্দেশ্যে বাস। আমরা সময় মতো বাস কাউন্টারে চলে আসি। এদিনও আমরা যাচ্ছিলাম লক্ষ্মী হলিডেসের একটি ভলভো বাসে। হাতে আরও কয়েকদিন সময় থাকলে আমরা মানালিতেই লোকাল সাইট সিইংয়ের আরও কিছু জায়গা দেখে আসতে পারতাম। তাই আপনারা যদি প্ল্যান করেন অবশ্যই হাতে আরও কয়েকদিন সময় রাখবেন। পরদিন দিল্লি পৌঁছে দুপুরে ছিল আমাদের দিল্লি থেকে কলকাতার ফ্লাইট। আমরা যাচ্ছিলাম ইন্ডিগোর একটি ফ্লাইটে। আগে থেকেই আমাদের প্ল্যান ছিল কলকাতায় আমরা কয়েকজন রিলেটিভসের সাথে দেখা করব। এজন্যই দিল্লি থেকে ঢাকা না গিয়ে আমরা দিল্লি থেকে কলকাতায় যাই এবং কলকাতায় আমরা 1.5 দিন থাকি। কলকাতায় দ্বিতীয় দিন আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে, যেটি আমরা বাসে এসেছিলাম। এভাবেই আমাদের মানালি ভ্রমণের সমাপ্তি ঘটে। পরবর্তীতে আবার কোনো ভ্রমণের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন।